প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। যে অভিজ্ঞতাটা আমার অর্জিত হয়েছিল সরাসরি জামাত আমিরের সাথে। আমি জামাত আমিরকে একটা পরামর্শ দিয়েছিলাম, একেবারে খুব ঘরোয়া বৈঠকে। আমরা সেখানে অনলি 15 থেকে 20 জন লোক ছিলাম। আজকে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, এই বিষয়টা আমি তাকে সতর্ক করেছিলাম। সেটা নির্বাচনের যেদিন তফসিল ঘোষণা হলো তার থেকে সম্ভবত 15-16 দিন আগে। একজাক্ট আমার তারিখ টারিখ সব লেখা আছে। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো না, ফল পাল্টে দিল, এই বিষয়টাই আমি তাকে বলেছিলাম। তার প্রতি উত্তরে তিনি কি বলেছিলেন সেটি আপনাদেরকে বলবো। এই অভিজ্ঞতাটা আপনাদের জানা দরকার। আর সব শেষে আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে, কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ বিপদ আছে, সেইটা আমি শেষে বলবো। আগে অভিজ্ঞতাটা শেয়ার করি। তো তিনি আসলেন একটা জায়গায়, নির্ধারিত জায়গায়। আমি কিছু কিছু বিষয় কিন্তু স্কিপ করছি সঙ্গত কারণেই। সেখানে গেলাম আমি স্বয়ং জামাত আমিরের সামনাসামনি হয়ে প্রশ্নটা করলাম। প্রশ্ন নয়, অনেকটা আমি সতর্ক। আমি তাকে স্মরণ করে দিলাম এইভাবে যে, মাননীয় আমির, আপনি নিশ্চয় জানেন 2008 সালের নির্বাচনের আগে ভারত যখন শেখ হাসিনাকে ছাড়পত্র দিয়ে দিল এবং তারা শেখ হাসিনাকে সমর্থন করলো, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে জানিয়ে দিল যে আমাদের পছন্দের ব্যক্তি এখানে শেখ হাসিনা, এবারে তোমরা কি করবা তার সাথে কথা বলো, তোমাদেরকে যেতে হবে। তার আগে আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল যে তাদেরকে এখন চলে যেতে হবে। তারা 2 বছর শাসন করেছে, সেনা শাসন আমরা দেখতে চাই না, ওদেরকে বিদায় নিতে হবে। তারপরে তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন বারবার আমেরিকা এবং ভারতের সাথে যোগাযোগ করে যে তাহলে আমাদের সেফ এক্সিট কি হবে, আমরা তাহলে বিদায় নেব কিভাবে। প্রণব মুখার্জি বলেন যে আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না, তুমি শেখ হাসিনার সাথে কথা বলো। তো মঈনুদ্দিন যখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করলো, তখন শেখ হাসিনা তাকে একটা শর্ত দিয়েছিল যে আমি তো ক্ষমতায় এসেই গেছি, যেহেতু গ্রিন সিগন্যাল আমি পেয়েছি, আমি ক্ষমতায় আসছি, তোমরা আমি ক্ষমতায় আসার পরে তোমরা যে অবৈধভাবে এই যে 2 বছর ক্ষমতায় থাকলে আমি তোমাদের বিচার করব, তোমাদের প্রত্যেককে আমি ফাঁসির দড়িতে চড়াবো। তখন মঈনুদ্দিন শেখ হাসিনাকে বলেছিল তাহলে আমাদের কি করতে হবে, আমরা তো আপনার সাথে নেগোসিয়েশন করতে চাই, কি করতে হবে। শেখ হাসিনা তাকে শর্ত দিয়েছিল যে আমাকে 2/3 উপরে আসন এনে দিতে হবে, যেহেতু তোমাদেরকে যদি আমি রক্ষা করতে চাই তাহলে তো আমাকে ওই সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করতে হলে আমি যদি 2/3 বেশি আসন না পাই তাহলে তো তোমাদের আমি রক্ষা করতে পারবো না। তাহলে ওইটা যদি এনে দিতে পারো তাহলে আমি এসে তোমাদের সমস্ত কাজের বৈধতা দিব। তখন মঈনুদ্দিন বলেছিল হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি একটা ঘোষণা দেন যে আপনি যে আমাদেরকে সেফ এক্সিট দিবেন, তাহলে ঘোষণা দেন। মনে পড়ে আপনাদের শেখ হাসিনা কিন্তু চট্টগ্রামে সম্ভবত যে বলেছিল যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল, আমরা ক্ষমতায় আসলে তাদের সমস্ত কাজের বৈধতা দিব। ঘোষণা কিন্তু দিয়ে দিল। আর এই ঘোষণার প্রেক্ষিতেই মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনাকে 200 উপরে আসন এনে দিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের সমস্ত কাজের বৈধতা দিল, সংবিধান পরিবর্তন করে তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিল। ঠিক আমি এই গল্পটাই জামাত আমিরকে এইবার এইটুকু বলার পরে আমি তাকে বললাম যে এরকম একটা নেগোসিয়েশনের আভাস আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে যে আমরা জুলাই সনদ মানি না, আমরা এটা করি না, ওটা করি না, রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। দেখেছেন আপনারা সব। এইটার ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা যদি এরকম হয়। তখন জামাত আমির এই ব্যাপারে কোরআনের ওই আয়াতটা শুনিয়ে দিলেন আর কি, যে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। সব ঠিক আছে, কিন্তু আসলে সবশেষে কিন্তু রঙ্গমঞ্চে অভিনয় করতে হয় মানুষকেই, এইটুকু মাথায় রাখতে হবে। সব আল্লাহ করে, কিন্তু রঙ্গমঞ্চে অভিনয় ছাপারার
ভোগান্তি, এটা মানুষকেই করতে হয়। এবং এখানে মানুষ তার বিচক্ষণতা দিয়ে, তার প্রুডেন্স দিয়ে অনেক কিছু সে মিনিমাইজ করতে পারে, আবার ম্যাক্সিমাইজও হয়ে যায়। তো যাই হোক, আমি তো বুঝলাম। তো এখন মেলে কিনা আপনারা একটু চিন্তা করুন তো, মেলে কিনা। এটা কিন্তু আমি এই যে বললাম, এটা কিন্তু আমি এর কোনো প্রমাণ নাই, ডকুমেন্টস নাই, কিছু নাই। এইটাকে আপনারা যদি রেফারেন্স চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না। তবে আমার কাছে আমার প্রুডেন্স যতটুকু আছে, আমার যতটুকু আল্লাহ বোঝার সামর্থ্য দিয়েছে, আমি সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা করেছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কিছু হবে, অর্থাৎ 2/3 আসন বিএনপি এবার তাকে যেভাবে হোক তাকে দেয়া হবে। তো সেটাই কিন্তু হয়েছে। এটা আপনারা আবার অন্যভাবে নিয়েন, এটা কাকতালীয়ও হতে পারে, ওইটার কারণেই যে এটা হয়েছে সেটা নাও হতে পারে। মনে করেন এটা কাকতালীয়, কিন্তু হয়েছে। আবার বাজারে যে অভিযোগগুলো এসেছে, ব্যাপক কারচুপির যে অভিযোগগুলি এসেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তো মিডিয়ার কল্যাণে সেটি দেখছি। তাহলে এটি অস্বীকার করব কি করে? তাহলে এই ব্যাপারে সতর্ক করার পরেও জামাত ইসলাম ওই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। উপরন্তু আমি নির্বাচনের দিন আমি যেখানে ভোট দিয়েছি, দেখলাম ভোট কেন্দ্রে, আমি যখন ভোট দিতে যাচ্ছি, ভোট কেন্দ্রের আশেপাশে একেবারে প্রবেশ মুখে, যেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মেন রোডের আশেপাশে বিএনপি নেতাকর্মীরা তারা তাদের প্রার্থীর আইডি কার্ড ঝুলিয়ে ঠিক ওই আশেপাশে শয়ে শয়ে, একাধজন নয়, আশেপাশে ঘুরঘুর করছে। তারা ওই যে বড় লম্বা মেয়েদের লাইন, সেই লাইনের পাশ দিয়ে বারবার ঘোরাঘুরি করছে, আসা যাওয়া করছে। এতে কি প্রভাব পড়ে না মানুষের মনে? অপরদিকে জামাতের কোনো কর্মীকে আইডি কার্ড ঝুলিয়ে আমি ওই নির্বাচনের আশেপাশে কোথায় দেখি নাই। পরে আমি খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম ভোট কেন্দ্র থেকে মিনিমাম 600 গজ দূরে দেখি তারা কয়েকজন বসে আছে। তো আমি তাদেরকে বললাম যে আপনারা এখানে, ওখানে তো ওনারা ঘোরাঘুরি করছে, তো আপনারাও তো ওখানে 2-1 জন যেতে পারেন। তো আমাকে তো আর কেউ চেনে না, যার কারণে তারা ওইটারে কোনো পাত্তা দিল না। পরে আমি রাস্তা পার হয়ে এই পাশে যখন চলে আসলাম, এই পাশে এসে দেখি তারা তাদের তাঁবুতে বসে আছে, যে নির্বাচনী ক্যাম্প করেছে। সেখানেও আমি বললাম যে ভাই আপনারা তো এখানে বসে আছেন, তো ওইখানে তো এই এই অবস্থা, ডিটেলস বললাম। তো তারা বলছে ওরা ওখানে আছে, ওখানে থাক, আমরা এখানে বসে আছি। তার মানে বুঝতে পারছেন, মানে একেবারে আমার কাছে এইটার পরে মনে হলো যে তাদের হাতে ছেড়ে দেয়া হয়েছে। তো আপনি যখন তাদের হাতে ছেড়ে দিবেন, তারা তো সেই কাজ করবেই, সেই কাজ তো করবেই। আমার কাছে ওইখান থেকেই কেন যেন মনে হলো যে আসলে আন্তরিকতাটা আমার কাছে কম মনে হলো। এবং ভোট কেন্দ্র যে পাহারা দিতে হবে এবং প্রতিপক্ষকে যে আটকিয়ে রাখতে হবে, কোন রকম কারচুপি করতে দেয়া যাবে না, এটার প্রচন্ড উপস্থিতি। আমি জাস্ট শুধু আমি যেখানে ভোট দিয়েছি সেটার কথা বললাম, সারা দেশে এর চিত্র আলাদাও হতে পারে। তো এই অবস্থা। আর ওই যে বিএনপির জন্য বিপদের কথা যেটা বললাম, সেটা হচ্ছে বিএনপির বিএনপি শপথ নেওয়ার পরে আপনারা জানেন যে তারা গণপরিষদ সংস্কার কমিশনের শপথ নেয় নাই। অর্থাৎ তারা জুলাই সনদ এখন আর ওই যে আগে যেটা আলী রিয়াজের সাথে সংস্কার কমিশনে হয়েছে, যে কোটি কোটি টাকা খরচ হয়েছে, ওইটার আর কোনো ভ্যালু নেই। ওইটা আর এখন তারা মানতে চাচ্ছে না। এখন একজন কেউ একজন ওই গণভোট বাতিল চেয়ে আদালতে রিট করেছে, আর একজন, দুইটা মামলা রিট হয়েছে, আর একজন টোটাল ওই সংস্কারের ওই বিষয়টাকেই বাতিল করার রিট করেছে। এটা কিন্তু প্রি প্ল্যান, এটা করানো হয়েছে। করানো যখন হয়েছে তখন শিশির মনির যদিও ঘোষণা দিয়েছে যে এটা আইনিভাবে মোকাবেলা করব, আইনিভাবে মোকাবেলা করে কি হবে সেটা পরের বিষয়, সেটা আদালত বলে দিতে দেবে। কিন্তু এই যে এটা কিন্তু করানো হয়েছে। আচ্ছা, এখন যখন বিএনপি ক্ষমতায় আসার পরে যখন এইটা হতে দিয়েছে, এবং যারা সাধারণ ন্যূনতম যারা জ্ঞান গরিমা রাখে, রাজনীতি বোঝে, তারা মাত্রই বিশ্বাস করবে যে এটি বিএনপির গ্রিন সিগন্যাল না পেয়ে তো আর এই রিট করে নেই। তো যেহেতু জুলাই গণ অভ্যুত্থান এবং গণভোট, এই দুটির মাধ্যমেই তো এই বিএনপি সরকারের বৈধতা আসবে। তো এটা যখন বাতিল হয়ে যাবে, তখন তো বিএনপি সরকারও বাতিল হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। সুতরাং কেউ একজন যে কোনো মুহূর্তে এই সরকার যে অবৈধ, বিএনপি সরকার যে অবৈধ, এই মর্মে একটা রিট দায়ের করে ফেলতে পারে।
এটা কিন্তু অসম্ভবের কিছুই নয়। যদি তারা এই রিট দায়ের করে ফেলে যে এই সরকার অবৈধ, যেহেতু সংবিধানের ভিতরে তারা থাকতে চাচ্ছে, তো সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, সংবিধানে 2026 সালে নির্বাচন হবে এরকম কোনো কথা নেই। সংবিধান অনুযায়ী যেহেতু তারা 72-এর সংবিধান আঁকড়ে ধরেছে, তাহলে 72-এর সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং শেখ হাসিনাকে বাদ দিয়ে তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হলো? তাহলে এই এই সরকারও অবৈধ সরকার, এই বলে মনে করেন একটা রিট করে দিল, তখন কি হবে? জটিলতা বাড়লো না? প্রচন্ড জটিলতা বাড়লো। এই জটিলতাটুকু দরকার ছিল না। বিএনপি ইচ্ছা করলেই এটি মিনিমাইজ করতে পারত, কিন্তু তাদের যে কোনো কারণে, হয়তো কারো কুপরামর্শে তারা এই কাজটি করেছে। আমরা এখনো বিএনপিকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জনগণের বিপক্ষে যাইয়েন না। জনগণ যে মতামতটা দিয়েছে এটার প্রতি সম্মান দেখান। 4 কোটির উপরে জনগণ কিন্তু ভোট দিয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটাকে যদি আপনি হেলায় হারায় ফেলেন বা দূরে সরিয়ে দেন, তাহলে কিন্তু এটি খুব বেশি সুখকর হবে না। তো এই ছিল আমার অভিজ্ঞতা। আরো কিছু অভিজ্ঞতা আছে, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, টেয়ার এগুলো, যদি আপনাদের এই ভাইয়ের কথাটা ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।